নমস্কার, আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি। আর এই মুহূর্তে একটা বড় খবর, সব থেকে বড় খবর, আগামীকাল ভোটের দিন ঘোষণা এমনটা জানিয়ে দেওয়া হয়েছে। আরো জানবো এই বিষয়টা নিয়ে, বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার সরাসরি। জ্যোতির্ময়, আগামীকাল লোকসভা ভোটের দিন ঘোষণা, সব থেকে বড় খবর এই মুহূর্তে। জ্যোতির্ময়, দেখো, যে কথা বারবার ধরে আমরা জানাচ্ছিলাম যে এই 72 ঘন্টা সময় যথেষ্ট ক্রুশিয়াল, তার কারণ নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ, সেই ফুল বেঞ্চের পুনর্গঠন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। দুজন নতুন কমিশনার তারা ইতিমধ্যেই তার দায়িত্বভার বুঝে নিয়েছেন এবং আজকে সকাল 11টা থেকে তারা আবারও বৈঠকে বসেছেন। আর ঠিক এই পরিস্থিতিতে নির্বাচন ঘোষণা কার্যত সময়ের অপেক্ষা ছিল। আজ নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল দুপুর 3টের সময় বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে দেশের পরবর্তী লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এবং কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। এবং অবশ্যই যেদিকে আমাদের নজর থাকবে তা হচ্ছে জম্মু কাশ্মীরের ভোট ঘোষণা হয় কিনা, আমাদের মূল নজর থাকবে সেদিকেই। কারণ লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মতো বেশ কয়েকটি রাজ্য রয়েছে যেগুলি সমান্তরালভাবে লোকসভার পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত দফায় হতে পারে ভোট? দেখো, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা সুপ্রিম কোর্ট তারা পশ্চিমবঙ্গে গিয়েছিল এবং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক আধিকারিকদের প্রস্তুতি সব কিছু খতিয়ে দেখেছে। তার নিরিখে যে খবর আমরা পাচ্ছি যে সব থেকে সর্বাধিক দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে, সেই সংখ্যা কত তা আগামীকাল স্পষ্ট হবে। কিন্তু দেশের অন্য প্রান্তে যত দফায় ভোট, তার মধ্যে সর্বাধিক দফা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই রাখা হবে। এবং এক্ষেত্রে গত 5 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, গত 5 বছর ধরে বিভিন্ন নির্বাচনে ঘটে যাওয়া ঘটনা এবং সেক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকা, এই প্রত্যেকটা বিষয়ের উপর নির্ভর করে ভোটের দফা, কত বাহিনী মোতায়েন করা হবে, কত অবজারভার মোতায়েন করা হবে এবং কতটা কঠোর বা শিথিলভাবে এই নির্বাচনী প্রক্রিয়াকে মেনটেন করবে বা কন্ট্রোল করবে নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এবং যে খবর আমরা পাচ্ছি, অর্থাৎ ফুল বেঞ্চের ভিজিটের পর যে তথ্যগুলি উঠে এসেছিল, সেখানে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ অবজারভেশনের জায়গা ছিল। যেমন সিভিক পুলিশকে কোনোভাবেই নির্বাচন কমিশন ব্যবহার করতে চায়নি এবং তার পাশাপাশি গত কয়েকটি নির্বাচনে, যে নির্বাচনগুলি হতে পারে পঞ্চায়েত নির্বাচন, হতে পারে পুরসভা নির্বাচন, তা জাতীয় নির্বাচন কমিশনের আওতায় নয়। কিন্তু সেই সময়কার ঘটে যাওয়া ঘটনাও কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি বিভিন্ন সময় এমনকি ভিডিও এভিডেন্সও তারা জমা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তারা যখন ভোটের দফা ঠিক করবে, কিভাবে এই প্রশাসনিক পুরো প্রক্রিয়াকে সাজানো হবে সেই বিষয়টি ঠিক করবে, তখন সেই পুরনো প্রেসিডেন্টগুলোও কিন্তু ঘেঁটে দেখা হচ্ছে, তার নিরিখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলত যে খবর আপাততভাবে আমাদের কাছে আসছে, পশ্চিমবঙ্গের সর্বাধিক দফা, অর্থাৎ মোট যে নির্বাচনী প্রক্রিয়া দেশের সবকটি রাজ্যে যত দফায় ভোট, তার মধ্যে সর্বাধিক দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। বাহিনী আমরা দেখেছি যে নির্বাচন ঘোষণার আগেই সেখানে বাহিনী মোতায়েন করা হয়েছে এবং রেকর্ড মাত্রায় বাহিনী মোতায়েন করা হবে যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোনোভাবে অবনতি না ঘটে। এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রশাসনিক আধিকারিকদের যেভাবে কন্ট্রোল করে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সিরিয়াসনেস নিয়ে এবং কঠোরতার সঙ্গে সেই যাবতীয় বিষয়কে মেনটেন করা হবে বলেই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। জ্যোতির্ময়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের ক্ষেত্রে কি জানা যাচ্ছে? দেখো, উত্তরপ্রদেশের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হয়, যেহেতু উত্তরপ্রদেশ অত্যন্ত বড় একটি রাজ্য, মহারাষ্ট্র সেই একইভাবে বড় একটি রাজ্য, এক্ষেত্রে যেভাবে এই নির্বাচন প্রক্রিয়াকে অ্যারেঞ্জ করা হয়। একটু তোমায় থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আছেন, তার সঙ্গে কথা বলবো। অরূপ বাবু, আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। এবং এই মুহূর্তের যে সব থেকে বড় খবর, যে আগামীকালই ভোটের দিন ঘোষণা এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে সর্বাধিক দফায় ভোট হতে পারে বলে এখন অব্দি সূত্র মারফত জানা যাচ্ছে, কি বলবেন? বলার কিছু নেই। প্রথম কথা হচ্ছে, দফা যতই হোক, বিজেপির দফা দফা করে ছেড়ে দিয়েছে বাংলার মানুষ। আপনি যত দফায় ভোট করবেন, এই বাংলায় বিজেপির দফা দফা করে দেবে যারা বাংলার মানুষকে ফিরে এনআরসি করে বহিরাগত করতে চায়। আর যত পারেন কেন্দ্রীয় বাহিনী, যুদ্ধ হচ্ছে, ওখান থেকে রাশিয়ান বাহিনী নিয়ে আসতে পারেন, পারলে আমেরিকার পেন্টাগন থেকে বাহিনী নিয়ে আসতে পারেন। ভোট তো দেবেই বাংলার মানুষ, ভোট দেবেই বাংলার মানুষ যাদের 100 দিনের টাকা আটকে রেখেছে মোদী সরকার, ভোট দেবেই বাংলার গরিব মানুষ যাদের আবাসের টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদী সরকার, ভোট দেবেই বাংলার মানুষ যাদের সেই কদিন আগেও 1200 টাকায় রান্নার গ্যাস কিনতেও তাকে ভোটের আগে 100 টাকা কমানোর নাটক করেছে নরেন্দ্র মোদী সরকার। ভোট দেবে এই বাংলার মায়েরা যাদের উল্টে লক্ষ্মী ভান্ডার 500 টাকা থেকে 1000 টাকা করেছে
মমতা ব্যানার্জি, ভোট দেবে এই বাংলার সেই মায়েরা যাদের বার্ধক্য ভাতা করে দিয়েছে মমতা ব্যানার্জি, ভোট দেবে এই বাংলার বোনেরা যাদেরকে স্বাস্থ্যসাথীর আওতায় এনেছে মমতা ব্যানার্জি, ভোট দেবে এই বাংলার সাধারণ মানুষ যাদের জীবনকে সুনিশ্চিত করেছে মমতা ব্যানার্জির সরকার তার প্রকল্পের মাধ্যমে। তাই পরিষ্কার ভাবে একদিকে মোদীর ফলস গ্যারান্টি, বছরে 2 কোটি বেকারের জুমলা, চাকরির 15 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার জুমলা, কালো টাকা ফেরানোর জুমলা। আজকে তো দেখছি পাকিস্তানের গত বছর তো পুলওয়ামাকে সামনে থেকে ভোট করেছিল, এবার তো দেখা যাচ্ছে পুলওয়ামা অ্যাটাকের 1 মাসের মধ্যে পাকিস্তানের কোম্পানি 150 কোটি টাকা নরেন্দ্র মোদীকে ইলেকটোরাল বন্ডে দিয়েছে। আজকে দেখা যাচ্ছে কারা কারা ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে। সমস্ত কোম্পানি আজকে যারা যারা ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে এসবিআই পাবলিশ করতে চাইছিল না লিস্ট, যাতে কোন কর্পোরেট আদানি কত টাকা দিচ্ছে সামনে চলে আসে। আজকে তাই ভারতবর্ষের মানুষের সামনে চিত্রটা খুব পরিষ্কার। দিল্লির কৃষকরা রাস্তায় বসে আছে ফসলের দাম পাচ্ছে না বলে, বাংলার বুকে সিএ এনআরসি করে বাংলার মানুষকে অনাগরিক করতে চাইছে। যত দফায় ভোট হোক, ভোট দেবে বাংলার মানুষ। 2021-এ বাংলা ট্রেলার দেখিয়েছে, 2024-এ গোটা ভারতবর্ষ পুরো সিনেমা দেখাবে। 21 তো ফির ঝাঁকি থা, 24 अभी बाकी है। নরেন্দ্র মোদী সবর করো, যিনি বলেছিলেন 2 मई दीदी गई, বাংলার মানুষ দেখেছিল 2 मई मोदी गई और फिर लौट के ना आई। अब जब फिर से चुनाव आई तब मोदी लौट के यहाँ पे ভোট मांगने चली गई। বাংলার মানুষ এই ধাপ্পাবাজি মেনে নেবে না। এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে এবং জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের ক্ষেত্রে বিষয়টা জিজ্ঞেস করেছিলাম যে সেখানে কত দফায় ভোট হবে, তুমি বলছিলে, প্লিজ কন্টিনিউ। দেখো, নির্বাচন কত দফায় হবে বা এই যে নির্বাচনের যাবতীয় প্রশাসনিক বন্দোবস্ত তার ঠিক করার সুনির্দিষ্ট কয়েকটি মানদণ্ড রয়েছে। প্রথমত, যে কোনো রাজ্যের ভৌগোলিক যে আয়তন এবং সেখানে মোট কত লোকসভা আসন রয়েছে, জনসংখ্যা কত, প্রত্যেকটা বিষয়কে বিচার করা হয়। কিন্তু মাথায় যেটা রাখা হয় তা হচ্ছে ফোর্স মুভমেন্ট, অর্থাৎ যদি লোকসংখ্যা বেশি হয়, তার আয়তন বা দূরত্ব যদি যথেষ্ট বেশি হয়, তাহলে এই ফোর্স সংখ্যাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সময় লাগে এবং সেই কারণে দফা বাড়াতে হয়। উত্তরপ্রদেশের ক্ষেত্রে যেটা বিষয় তা হচ্ছে, যেহেতু উত্তরপ্রদেশের আয়তন যথেষ্ট বড়, সেই কারণের জন্য সেখানে এই দফার সংখ্যা যথেষ্ট বাড়তে পারে। মহারাষ্ট্রের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে সেখানেও কিন্তু দফা যথেষ্ট বাড়তে পারে, কারণ তার আয়তন বা লোকসভার সংখ্যা যথেষ্ট বেশি এবং ফোর্স মুভমেন্টের ক্ষেত্রে সময় লাগবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখা হচ্ছে তা হচ্ছে পশ্চিমবঙ্গের সামগ্রিক আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় ভায়োলেন্সের যে প্রেসিডেন্স রয়েছে সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু এক্ষেত্রে অনেক বেশি বাহিনী এবং অনেক দফায় ভোট করা, যাতে প্রত্যেকটা ভোটকে সুশৃঙ্খলভাবে করার ক্ষেত্রে তার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যথেষ্ট পরিমাণ ফোর্স মজুদ থাকে। এবং যদি এই দফার সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে ফোর্সকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভমেন্ট করানোর ক্ষেত্রেও যথেষ্ট সুবিধা হবে এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু ভোট করানো হচ্ছে। এবং আমাদের এই মুহূর্তে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে তা হচ্ছে যে সময়টাতে ভোট হচ্ছে, যে কথা আমরা প্রথমেই বলছিলাম, যে জম্মু কাশ্মীরে ভোট হয় কিনা, লাদাখে ভোট হয় কিনা, মূল নজর কিন্তু থাকছে এই যে বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই জম্মু কাশ্মীর লাদাখের ক্ষেত্রেই কিন্তু মূল ফোকাসটা থাকছে যে সেখানেও সমান্তরালভাবে বিধানসভা নির্বাচন করা হয় কিনা। কারণ দীর্ঘদিন ধরে শুধুমাত্র কাশ্মীর নয়, অন্যান্য বিরোধী দলগুলিও দাবি জানাচ্ছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সম্পূর্ণভাবে আটকে রয়েছে 370 ধারা রদের ক্ষেত্রে। এবং যদি শুধুমাত্র বাংলার প্রশ্নে আমরা আসি, অবশ্যই বাংলার ক্ষেত্রে দফা এবং বাহিনী পরবর্তী ক্ষেত্রে প্রশাসনিক কর্তাদের, আধিকারিকদের কিভাবে ম্যানেজ করা হচ্ছে, এই যাবতীয় বিষয়ের দিকে আমাদের নজর থাকবে আগামীকাল দুপুর 3টে। সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময়। এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। শ্রমিকবাবু, কাল ভোটের দিন ঘোষণা, আমরা যেমন খবর পাচ্ছি দুপুর 3টে দিন ঘোষণা নির্বাচন কমিশনের, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গেই সর্বাধিক দফায় ভোট হতে পারে, কি বলবেন? এটা তো বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। অত্যন্ত বেদনাদায়ক অবস্থায়, মানে বুকে ব্যথা নিয়ে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। এগিয়ে বাংলা, যারা একদিন গোটা ভারতবর্ষকে পথ দেখাতো, স্বাধীনতা আন্দোলনে নির্দিষ্ট ভূমিকা পালন করেছে, যেখানে সশস্ত্র আন্দোলন এবং অহিংস আন্দোলন সমান্তরাল ভাবে চলে গেছে, বহু রাজনৈতিক মতাদর্শের রসায়নগার যে পশ্চিমবঙ্গ, সেখানে আজকে বিহার, উত্তরপ্রদেশের থেকে বেশি দফায় ভোট হচ্ছে, কারণ আমাদের ভোট সংস্কৃতি।
যে ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে, উত্তরপ্রদেশ বেরিয়ে আসতে পেরেছে, সেখান থেকে আমরা বেরোতে পারলাম না। ভোট পরবর্তী হিংসায় 27 দিনে 56 জন খুন, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রায় অর্ধশত মানুষ খুন, ব্যালট পেপার মানুষ খেয়ে নিচ্ছে, ব্যালট বাক্স নদীতে, ব্যালট বাক্স নর্দমায়, এবং তারপরে ভিডিওদের দিয়ে ভোট লুট। এই যে ভীত সন্ত্রস্ত করে একটা নির্বাচনী সংস্কৃতি তৈরি হয়েছে, এর ওপর দৃষ্টি রেখেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এতে খুশি হবেন, কিন্তু সার্বিকভাবে আমরা যদি চিন্তা করি, এটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। কারণ এখনো পর্যন্ত আমরা আমাদের মতো করে নিজেদের একটা ভোট সংস্কৃতি তৈরি করতে পারলাম না। আমরা যে রাজনৈতিক এবং সামাজিক বহুত্ববাদে বিশ্বাস করি, গণতন্ত্রের প্রতি যে আমাদের প্রকৃত নিষ্ঠা এবং আস্থা আছে, সেটা আমরা মানুষকে জানাতে পারলাম না। বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু। আরো খবর আছে, এই খবরে আমরা নজর রাখবো, তবে এখন সময় একটা ছোট্ট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।